আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোন আলাপ। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তার আশ্বাস। শিগগিরই অপারেশনে ফিরবে কক্সবাজারের এলএনজি টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী। জনাব আনোয়ার ইব্রাহিম তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। প্রথমবারের মতো বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতির কর্মব্যস্ত সময়। রাষ্ট্রপতি নির্বাচনী স্পিকারের সাথে ইসির বৈঠক, কমিশন প্রস্তুত, জানালেন সিইসি। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। হবিগঞ্জে এনসিপির সমাবেশ থেকে হুইপ জি.কে. গৌসকে নিয়ে কটূক্তির অভিযোগ। পদযাত্রা শেষে ফেরার পথে হামলায় সার্জিস সহ আহত 10। মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ঘুমন্ত অবস্থায় পুড়ে 6 বাংলাদেশির মৃত্যু। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, স্বজনদের শোক। মিরপুরে টিসিবির পণ্য আনতে গিয়ে প্রাণ গেল 2 জনের। কলেজ প্রাচীর ধসে আহত 8। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত শতাধিক। ধসে পড়া শপিং মলের নিচে চাপা অনেকে, চলছে উদ্ধার কাজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। চলমান গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টেলিফোনে 2 প্রধানমন্ত্রীর কথা হয়। দেশটি তাদের অভিজ্ঞতা এবং রিসোর্স দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে এক ব্রিফিংয়ে জ্বালানির প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে গ্যাসের সরবরাহ। এদিকে ফোন আলাপে দুদেশের জ্বালানি ও বিনিয়োগ খাত নিয়ে আলোচনার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সিএনজি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বন্ধ কলকারখানার চাকা। চাহিদা মতো গ্যাসের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। উদ্ভূত সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 প্রধানমন্ত্রীর মধ্যে ফোন আলাপের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, আশ্বস্ত করেছেন সহযোগিতার। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। বর্তমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি এবং পরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা
সরকারের। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে, কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। মন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতে প্রাণান্ত চেষ্টা চলছে। আগামী সপ্তাহেই সরবরাহ শুরুর আশা তার। এবং ওনাদের তরফ থেকে ইমিডিয়েট সলিউশন দেওয়ার কিছু সুযোগ আছে কিনা ওনারা জানাবেন। গত মঙ্গলবার মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আগুন লেগে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় এই টার্মিনালটি থেকে গ্যাসের সরবরাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী দুদিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান। তিনি জানান, মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ বেশ কিছু ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। আমাদের মধ্যে খুবই চমৎকার একটি বৈঠক হয়েছে। ধারণা করছি কাল অথবা আগামী দুদিনের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এরপর পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যৌথভাবে অথবা আলাদাভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করব। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কর্মব্যস্ত সময় পার করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। প্রথম দিনে পরিদর্শন, পরিচিতি ও দাপ্তরিক কিছু কাজ সারেন রাষ্ট্রপতি। বিভিন্ন কাজে এর আগে অসংখ্যবার বঙ্গভবনে এলেও এবার যাত্রাটা রাজনীতিবিদ হাফিজ উদ্দিন আহমদের জন্য অর্জন আর গৌরবের। সাংবিধানিকভাবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার 4 দিন পর সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। পুলিশের অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। সেখানে অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় পিজিআরের চৌকস দল। রাষ্ট্রপতি ভবনে এ সময় তাকে স্বাগত জানান সামরিক সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরিচিত হন কর্মকর্তা কর্মচারীদের সাথে। আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রপতির। দায়িত্ব নিয়ে হাফিজ উদ্দিন আহমদ ঘুরে দেখেন গোটা প্রাঙ্গণ, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। প্রায় 2.5 ঘন্টা বঙ্গভবনে অবস্থানের পর অস্থায়ী রাষ্ট্রপতি ফিরে যান সংসদ ভবন এলাকায় তার জন্য বরাদ্দ স্পিকারের বাসভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বঙ্গভবনে রুটিন দাপ্তরিক কাজ করবেন হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে থাকছেন না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশ 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে এখনও ঠিক হয়নি দিনক্ষণ। মঙ্গলবার সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষেই এমনটা জানান সিইসি। বলেন, ভোটার তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ে। দিন ঠিক হলে গেজেট প্রকাশ করা হবে। গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদ সদস্যদের। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার যখনই চাইবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে।
এ সময় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। সংসদ থেকে বিষয়টি ইসিতে পাঠালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে সার্জিস আলম সহ আহত হয়েছেন 10 জন। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের। সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকায় ঘটনা ঘটে। সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে যেতেও বাধা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। জানান, কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ সময় সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এনসিপির উস্কানিমূলক বক্তব্যের জবাব দিয়েছে স্থানীয় জনতা, এমন মন্তব্য করেন তিনি। এর আগে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্তে সুরক্ষার দাবিতে আজমিরিগঞ্জে সমাবেশ করে এনসিপি। সেখানে হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের কটূক্তি করে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে। সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। দক্ষিণ আফ্রিকায় আগুনে 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, অপরজনের বাড়ি মুন্সিগঞ্জ। কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় দোকানটিতে 7 জন ঘুমিয়েছিলেন। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। রাতের অন্ধকার ভেদ করে চারদিকে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি হোলসেল দোকানে স্থানীয় সময় মধ্যরাতে এই আগুন লাগে। এ সময় দোকানটিতে 7 কর্মী ঘুমিয়েছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে এলে 7টি মরদেহ উদ্ধার করা হয়। আগুনে পুরোপুরি ঝলসে গেছে তাদের শরীর। মরদেহগুলো নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এদিকে নিহত 6 বাংলাদেশের পরিবারে চলছে শোকের মাতম। এদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং 1 জন মুন্সিগঞ্জের বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ স্বজনরা। নিহতদের মধ্যে ফাহিম আপন ও নূর মুহাম্মদের বাড়ি নারায়ণগঞ্জের ক্রোকের চর গ্রামে। ফাহিমের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন আদরের ছোট বোন। ফাহিমের বাড়ির পাশেই নূর মুহাম্মদের বাড়ি। 8 বছর আগে জীবিকার তাগিদে সাউথ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর দেশে আর ফেরা হয়নি। 6 জন মারা গেছে, মানে বাপ মার মনটা কি মন চায়, বাপ মা একদম মরার অবস্থা। দয়া করে যদি লাশটি আনার ব্যবস্থা করে দেন, দেখতে মালি মুড়ি দিব। আমরা আবেদন করবো যে আমাদের লাশ অতি আগে আমাদের পোষায় দেন। লাশটা পাইলে আমাকে মন শান্তি হইব, আমরা দেখে মাটি দিলাম। 4 বছর আগে ভাগ্যের চাকা বদলাতে বিদেশে পাড়ি দেন আপন। গত রাতেও কথা হয়েছে মায়ের সাথে। এখন সন্তানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চায় পরিবারের সদস্যরা। আমার বাইরেটা ফোন দিছে, সাউথ আফ্রিকা আগুন লাগছে আমার ভাইয়ের দোকানে। একজন বাড়িতে আছে, 6 জন ভিতরে আসলে, যে বাইরেছে হের অবস্থা খুব গুরুতর। যদিও ওই লাশটুকু যদি আমার ভাই আমার দিত, আমি কবরে নিয়ে কবর দিতাম। অগ্নিকাণ্ডে নিহত ফয়সাল ও শাহিনের বাড়িও নারায়ণগঞ্জের তৈলখিরার চর ও কানাইনগরে। এছাড়া রাজিকের বাড়ি মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। নুরুল আলম, নিহতদের সবার পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে? দূতাবাসের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
দেবাশিস ইতিমধ্যে সবার পরিসর নিশ্চিত হয়ে গেছে। যে 6 জন মারা গিয়েছেন তাদের 5 জনের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, একজনের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। আমি ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি। পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে মা কেশিংকারী। মূলত এই মা কেশিংকারীর ভিতরে যদিও অন্ধকারের কারণে, যেহেতু এখানে রাত, অন্ধকারের কারণে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই কেশিংকারীর ভিতরে মূলত 6 জন বাংলাদেশি তারা ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের শিকার হয়ে মারা গেছেন। দূতাবাসের পক্ষ থেকে যেটি বলছিলেন রাষ্ট্রদূত মহোদয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শামের শফি, তিনি ঘটনাস্থলে এসেছেন। আমরা সরাসরি স্যারের কাছ থেকে একটু জানবো, স্যার দূতাবাস কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথমেই তো আগে একটু ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অংশ হিসাবেই আমি আসি। সকালবেলা যখন জানতে পারি, আমরা বিভিন্ন স্থান থেকে কিছু তথ্য উপাত্ত কালেক্ট করি, কারণ এই জিনিসটার ক্রস চেক করা দরকার আসলে কি ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে সকালবেলা ভোরবেলা থেকে নিউজ এসেছে, বাট আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রবাসী বাংলাদেশি ভাইরা ব্যবসা করছেন, হ্যাঁ, তারা তো রেমিটেন্স যোদ্ধা, তো তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা এবং আছে। আমি সহানুভূতিটা জানানোর জন্য প্রথমেই দি আর্লিয়েস্ট ফ্লাইট অ্যাভেল করি। আর এখন আমার পুলিশের এখানে কর্মকর্তার সাথে কথা হয়েছে, যিনি এই কমান্ডার বলে আর কি শহরের যে পুলিশ প্রধান, উনি বললেন উনি একটু পরে কথা বলবেন, কারণ ওনার একজন সিনিয়র অফিসারকে ডেকেছেন। ওনার সাথে আমরা একটু এটাকে প্রথমেই রিকোয়েস্ট রাখবো কর্তৃপক্ষের কাছে যেন সুষ্ঠু তদন্ত হয়, ইনভেস্টিগেশন। আসলে কি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, না কি এটার মধ্যে স্যাবোটাজ আছে, অথবা একটা হামলার শিকার হতে পারে, এরকম কিছু ঘটনা ঘটেছে অতীতকালে বা সাম্প্রতিক অতীতে আমরা জানতে পেরেছি। এটা একটু ভয় ভীতির সঞ্চার করা, যেন আপনার বিদেশিরা এখান থেকে চলে যায়, এরকমও কিছু আছে যে স্থানীয়রা কিছু জিনিস করছে। তবে আমি এখান থেকে যেই কালকেই চেষ্টা করব যে পুলিশের হাইয়েস্ট অথরিটি যে এখানে আছেন তাদের সাথে দেখা করা, এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটা ডার্কো ডিপার্টমেন্ট অফ রিলেশনস এন্ড কোঅপারেশন, তাদের সিনিয়র অফিসারদের সাথে আমি সাক্ষাৎ করব এবং আমাদের কনসার্ন প্রকাশ করব যেন সুষ্ঠু তদন্ত হয়। আর যাদের আপনার যে মরদেহ নেওয়ার ব্যাপারে আমরা তো সরকারের সাহায্য নিয়ে আমাদের সাহায্য করতাম, কিন্তু যে অবস্থা এখন দেখেছি এবং শুনছি, ছবি দেখেছি, ওদের যে 6 জন যে বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন, তাদের আসলে দেহাবশেষ একদম কয়লায় পরিণত হয়ে গেছে পুড়ে। কিছুক্ষণ আগে করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখন হসপিটালে যাব। একজন আছেন, জীবিত আছেন, উনি এখান থেকে 30 কিলোমিটারের মতো দূরে। হসপিটালে যেয়ে ওনার সাথে কথা বলবো। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেবাশিস শুনছিলেন রাষ্ট্রদূত জনাব শামের শফি, তিনি জানাচ্ছিলেন এই বিষয়ে। এবং কিছুক্ষণ আগে যে 6টি ডেড বডি ছিল ভিতরে, সেই মরদেহগুলো কিন্তু বের করা হয়েছে। আলম আফ্রিকা থেকে যুক্ত হবার জন্য। সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে বড় ভরসার নাম ভেন্টিলেশন ব্যবস্থা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চড়া দাম আর জটিল পরিচালন ব্যবস্থার কারণে প্রান্তিক এলাকার মানুষের কাছে এর সেবা অনেকটাই দুঃসাধ্য। তবে আশার খবর দিচ্ছেন দেশের একদল গবেষক। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্য ও পরিবেশ বিবেচনা করে তৈরি করেছেন বিশেষ এই যন্ত্র। দেশীয় এমন উদ্ভাবকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিনথেটিক ল্যাব। তাজনুল ইসলামের প্রতিবেদন। দেশের স্বাস্থ্য খাতে নতুন এক আশার আলো ছড়াচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ভেন্টিলেটর ভেন্টাস। জটিল ও ব্যয়বহুল বিদেশি ভেন্টিলেটরের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করেছেন দেশীয় গবেষক ও চিকিৎসকদের একটি দল। যেখানে একটি আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের জন্য খরচ হয় 20 লাখ টাকার বেশি, সেখানে 1 থেকে 2.5 লাখ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব এই ভেন্টাস। সাধারণ কোনো প্রশিক্ষণ ছাড়াই গ্রামের স্বাস্থ্যকর্মীরা কেবল বোতাম টিপেই এটি দিয়ে রোগীকে অক্সিজেন দিতে পারবেন। বিদেশি ভেন্টিলেটরের মধ্যে অনেকগুলো মোড থাকে যেটা ওই দেশের স্পেসিফিক। যেমন ওই দেশে মোটর নিউরন ডিজিজ খুব কমন, আমার দেশে একটা পেশেন্ট আপনি তেমন পাবেন, কম পেশেন্ট পাবেন। ডিজিজ স্পেসিফিক মোডের চেয়েও আমার এমন একটা মোড তৈরি করা হচ্ছে যেখানে বাল্ক অফ পিপলকে আমি একসাথে নিয়ে আসতে পারবো, অর্থাৎ অনেক জনগণ একসাথে আমি কভার দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে এই ভেন্টিলেটর স্পন্দন, ভেন্টাস, এখন ভেন্টাস 1, সামনে হয়তো ভেন্টাস 2 আসবে, পরে ভেন্টাস 3, এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে আগানো।
দেশীয় এই যুগান্তকারী উদ্ভাবন নজর কেড়েছে সরকারেরও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই দুই চিকিৎসা যন্ত্র রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রীর এই সহযোগিতার আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে দেশের প্রতিটি থানা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভেন্টিলেশন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়ভাবে এই ল্যাব প্রতিষ্ঠার কথা জানানো হয়। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, physics and pharmacy. They need this kind of lab for their research and it's very important. বাংলাদেশ ফার্মাতে অনেক উন্নত, কিন্তু ওই হিসাবে ফার্মার যে র মেটেরিয়াল সেই জিনিসটা বাংলাদেশে সেভাবে করা হয় না। তো এই জন্যে করার ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করলাম এবং আমরা আশাবাদী, ইনশাল্লাহ উনি আশ্বস্ত করেছেন যে এই ল্যাবটা উনি আমাদেরকে সহযোগিতা করবেন বা করে দেবেন। সিনথেটিক ল্যাবের মাধ্যমে ঔষধের কাঁচামাল তৈরি ও গবেষণা হবে বলেও জানানো হয়। এর ফলে ওষুধের দাম কমে আসবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের কথিত রাতের ভোটে নির্বাচন দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই নিয়ে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। তবে এর সাথে 32 যুগ্ম সচিবের বাধ্যতামূলক অবসরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। সকালের সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা কথা বলেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা এবং বিচারের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় আসার পর গত 5 মাসে 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে একযোগে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা প্রত্যেকে 2018 সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন জেলার ডিসি এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। একসাথে প্রশাসনের 32 কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এবারই প্রথম। অনেকেই এটির কারণ হিসাবে 2018 সালে কথিত রাতের ভোটের বিষয়টি উল্লেখ করেছেন। সে সময়কার নির্বাচন নিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি 2018 নির্বাচন নিয়ে বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মনে করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধের বিচারের সুযোগ রয়েছে। মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন না, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। ডাক্তার জাহেদ বলেন, জুলাই আন্দোলনে হাসিনাকে বিপদে ফেলতে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের নেরেটিভ। 7.62 mm বোরের গুলির ব্যবহার নিয়ে তদন্তেরও প্রয়োজন নেই বলে মত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। একজন অ্যাডভাইজার যিনি এক্স মিলিটারি, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে জানি না। পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন।
সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত বলতে সকল যে তদন্ত ইন্ডিকেট করা হয় সেই তদন্তের কিছু নাই। তথ্য উপদেষ্টা জানান, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বান জানান। বলেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের পর ইলেকশন কমিশন, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। এদিকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিং না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার ক্ষোভও প্রকাশ করেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে। একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে প্রেম নিবেদনের জেরে লাইব্রেরিতে হামলা ও মারপিটের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জড়িতদের চিহ্নিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনায় আটক 2 শিক্ষার্থীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে একই বিভাগের ছাত্র মহসিন আলমের বিরুদ্ধে। এ নিয়ে সোমবার দুপুরে প্রক্টর দপ্তরে বৈঠক বসে। সেখানে আনাস নামে এক শিক্ষার্থী মহসিনের পক্ষ নিয়ে প্রক্টরের সাথে বাক বিতণ্ডায় জড়ায়। এ সময় আনাসকে মারধরের অভিযোগ আনা হয় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বিরের বিরুদ্ধে। এরই জেরে বিকেলে রাকসু ভবনে আম্মারকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আনাস সহ কয়েকজন। হামলার পর তারা গ্রন্থাগারে গেলে আম্মার সহ রাকসু ও ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী পাঠ কক্ষে ঢুকে তাদের পাল্টা মারধর করে। মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল চাপায় প্রাণ গেল 2 জনের, আহত হয়েছেন অন্তত 7 জন। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে আর একজনকে পঙ্গু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, ধসে পড়া মিরপুর কলেজের দেয়ালটি 6 মাস ধরে নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু গা করেনি কলেজ কর্তৃপক্ষ। যেন এক বিধ্বস্ত জনপদ। এই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে 2টি প্রাণ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও খেটে খাওয়া স্থানীয় মানুষরা দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাকের সামনে একটু কম দামে খাবার কিনতে। ঠিক সেই সময় মিরপুর কলেজের দেয়ালটি হঠাৎই ধসে পড়ে। ইটের স্তূপের নিচে বয়স্ক আর দুর্বল মানুষগুলো নড়ারও সুযোগ পাননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস 10 হতভাগ্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর 2
জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মানে একদম ফাটল ধরে বাঁকা হয়ে আছে, কিন্তু স্কুল কমিটি এরা গুরুত্ব দেয় নাই। কলেজ কর্তৃপক্ষের এই খেয়ালিপনার কারণে আজকে এই একজন মানুষের মৃত্যু হয়েছে। ওই দোকানে আমরা পানি কিনতেছি, এর ভিতরে দেখি সব ভেঙে পড়ছে। নিহত নাসিমার স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল। মাত্রই 40-এ এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায় এমন মৃত্যু মানতে পারছেন না তারা। বিচার ক্ষতিপূরণ আপনারা দিবেন, ছেলে মেয়ে আছে, সরকার জিনিস পড়ছে, ক্ষতিপূরণ না দিলে কিভাবে চলবো? গরিব মানুষ দিকে তো চাইল আনতে গেছে, বুঝেন না, নাহলে কি লাইন ধরে কেউ চাল আনতে যায়? তারা এখানে মানে খেয়াল করে না। অবশ্যই এটা আইনের দৃষ্টান্ত শাস্তি দরকার। রাজধানীর পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে আহতদের অনেকে। আশঙ্কাজনক একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে, একজন আইসিইউতে, 3 জনের করা হয়েছে অপারেশন। আরেকজনের অবস্থা একটু গুরুতর, যার বাকি যে আছে 7 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে আমরা আইসিইউতে পাঠিয়েছি। আমাদের এখানেই আছে, সেখানে আমরা আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। মিরপুর কলেজের যে দেয়ালটি ভেঙে এমন হতাহতের ঘটনা, সেটি 6 মাস আগে থেকেই হেলেছিল, এমনটা বলছেন স্থানীয়রা। এই ঘটনাকে তাই দুর্ঘটনা বলতে নারাজ তারা। কলেজ অধ্যক্ষ গণমাধ্যমের সামনে না এলেও একজন শিক্ষক জানান, এমনটা হবে তারা বুঝতে পারেননি। পূর্ণ অর্থাৎ খুব দ্রুতই ভেঙে পড়বে, ধসে পড়বে, এরকম কোনো বিষয়ে কখনো মনে হয় না আর কি। কিন্তু এটা পরিকল্পনায় ছিল যে এই কাজগুলি করবো, আমরা করে ফেলবো। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাথে আমরা কথা বলেছি যাতে বাকি ওয়ার্ডটুকু অপসারণ করে। যারা ছিল আহত হয়েছে সবাই টিসিবির পণ্যের জন্য লাইন দিয়ে দাঁড়াইছিল। আমরা এসে কিছু চাল পেয়েছি, যাদের চাল সরবরাহ করা হয়েছিল সেসব চাল আমরা মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়েছি আর কি। দেয়ালটির পাশের ফুটপাত দিয়ে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করত। এমনকি 11 ফুটের বেশি দেয়ালের উচ্চতা হলেও এতে ছিল না কংক্রিটের ঢালাই। গাড়ি চাপায় মৃত্যু, ট্রান্সফরমার বা সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু খুব সহজ এই শহরে। প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। পৃথিবীর আর কোথাও এমন সহজ মৃত্যু সম্ভব কিনা তা প্রশ্ন সাপেক্ষ। এই শহরের নাগরিকরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চান। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সন্ধ্যার পর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী প্রয়োজন হলেও তার খরচে সরকার বহন করবে। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন মন্ত্রী। এ সময় আহতদের খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আটজনকে এই হাসপাতালে আনা হয়েছে, একজন ব্রড ডেড ওইখানে মারা গেছিল। 7 জনের মধ্যে একজন এখানে আইসিইউতে মারা গেছেন, আর বাকি 6 জনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 5 জন এখানে এখন চিকিৎসাধীন আছেন। প্রাথমিক অপারেশন 5 জনেরই হয়েছে। সবার সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন ওনারা বর্তমানে ভালোই আছেন। তবে ওনাদের কিছু কিছু অপারেশন একটু স্টেবল হওয়ার পরে করতে হবে, সেটা ডাক্তার সাহেবরা করবেন। এদের পূর্ণ খরচ আমরা সরকার থেকে বহন করব। 45 দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। শিশু মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ফের চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের শিক্ষার্থী সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। চলছে সারাইয়ের কাজ। আদ্দিন হাসপাতালের লবিতে যেতেই সকালবেলায় দেখা মিলল এই দৃশ্যের। লাইসেন্স হারিয়ে 1.5 মাসের মতো বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে কার্যক্রম। সবকিছু গুছিয়ে নিতে বেশ মনোযোগী হাসপাতালের প্রতিটি কর্মী। লাইসেন্স ফেরতের খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যম মারফত জেনেছেন অনেকে। সকাল থেকে তারাও ভিড় জমান টিকিট কাউন্টারে। এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার স্তুতি ছিল তাদের মুখে। অনেক ভালো মধ্যবিত্তের জন্য, এমনকি নিম্ন মধ্যবিত্ত সবার চিকিৎসা ব্যয় খুব কম।
স্বল্প খরচে এখানে চিকিৎসা পাওয়া যায়। সব হসপিটালে গেলে সিজারের জন্য মানুষকে বেশি করে, কিন্তু এখানে আসলে নর্মাল ডেলিভারি করার জন্য করে। আর মাশাআল্লাহ আমার 2টা বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়েছে, আর এই 2 বাচ্চা ডেলিভারি খরচ ছিল এখানে 26,000 টাকা। এই 1.5 মাস বেশ দুশ্চিন্তায় পার করেছেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নতুন করে কার্যক্রম চালু হওয়ায় হাসি ফিরেছে তাদের মুখে। থার্ড ইয়ার থেকে আমাদের ওয়ার্ডে যেতে হয়, তো আমরা ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি, এর কিছুক্ষণের পরেই আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়। পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। থার্ড ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়, আমাদের চলতেছিল, স্টার্ট হচ্ছিল, খুবই খুশি ছিলাম, ওয়ার্ডে যাচ্ছিলাম, পেশেন্ট দেখছিলাম। হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল, খুবই টেনশনে ছিলাম কি হবে না হবে। এখানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব টাইপের রোগী আসে, সো একটা কনফিডেন্ট তো ছিলই যে আমরা এতদিন সেবা দিয়েছি, তো এটা তো আর বৃথা যাবে না। হাসপাতালের কর্মকর্তারা জানান, বন্ধের এই সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামোয় সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। গত মে মাসে এসি ত্রুটি ও অবহেলার অভিযোগে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তের বিপরীতে আপিল করে আদ্দিন কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতাল চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 7 দশমিক একমাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময়ে দুপুরে দেশটির কিউশু দ্বীপাঞ্চলে আঘাত হানে ভূমিকম্প, যার ধাক্কায় কেঁপে ওঠে পুরো জাপান। নিহত বেশ কয়েকজন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া এক শপিং মলের নিচেই চাপা প্রায় 30 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় 40,000 বাড়িঘর। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কতটা ভয়াবহ শক্তি নিয়ে আঘাত এনেছে ভূমিকম্প, এই দৃশ্যই তা বলে দেয়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে কেঁপে ওঠে জাপান। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হয় পূর্ণ শক্তিতে আঘাত হানে কম্পন, যাতে ধসে পড়ে কুমামোতো এলাকার এই শপিং মল। কর্তৃপক্ষ বলছে কিউশু দ্বীপ ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। শক্তিশালী কম্পন অনুভূত হয় আশেপাশের বিভিন্ন শহরে। মুহূর্তে ভবনগুলো দুলে ওঠে। আতঙ্কে অফিস ও ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। সম্ভাব্য ঢেউর উচ্চতা 1 মিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়। মাছ ধরার নৌকা দ্রুত বন্দরে ফিরতে শুরু করে। উপকূলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। যেসব এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেসব এলাকায় আমরা জরুরি টিম পাঠিয়েছি। যেসব সহায়তা প্রয়োজন সেগুলো পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রেল যোগাযোগের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কয়েকটি মহাসড়কেও যান চলাচল সীমিত করা হয়। বিদ্যুৎ, গ্যাস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরীক্ষা নিরীক্ষা শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে সব স্থাপনা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সরকার। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 2011 সালের 9 মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় 20,000 মানুষের প্রাণহানি হয়েছিল দেশটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।